হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা সবাই। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বড় রাস্তার ওধারেই তিওরপাড়া। সমাজে তথাকথিত নিম্নবর্গের মানুষের বাস সেখানে। সে পাড়ার খুব কমজনই স্কুলের গণ্ডি পেরিয়েছে। দিন আনে দিন খায়। সংসারে প্রায় দিনই কলহ চুলোচুলি লেগেই আছে। একদিন ও পাড়ায় খুব শোরগোল পড়ে গেছে। এটা অবশ্য নিত্যনৈমিত্তিক ব্যাপার, কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। খবর নিয়ে জানা যায় ও পাড়ার চুনিকে নাকি গত পরশু রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেতরটা কেমন যেন করে ওঠে সুষমার। বারান্দার জানলা থেকে পালবাড়ির ছোট বউ লক্ষ্য করে চুনির মা বুক চাপড়ে চাপড়ে মাটিতে লুটিয়ে পড়ছে। পাড়ায় নাকি পুলিশ এসেছে। চুনির মায়ের কান্নাটা সুষমার কানে এখনো ধ্বনিত হচ্ছে। সুষমার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে কি চুনি সত্যি পলাশের পাতা কোনো ফাঁদে পা দিল? চুনি সুষমার কাছে প্রায় আসতো সেলাই শিখতে। সুষমা নিজে পিছিয়ে পড়া গরিব মেয়েদের স্বনির্ভর করার জন্য সেলাই স্কুল খুলেছে। অনেকে আসে তার কাছে শিখতে। চুনিও আসতো। হাসি খুশি সহজ সরল মেয়েকে, বড্ড মিশুকে ছিল। সবার সাথে নিমেষে মিশে যেত। সেলাইয়ের হাতও ছিল ভালো। ওদের পাড়ারই এক মেয়ের মারফত পলাশের সাথে আলাপ ওর। ধীরে ধীরে ওদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়। সুষমা দেখেওছে কয়েকবার পলাশকে, কিন্তু ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হয়নি সুষমার। এখন চুনির অদৃষ্টের কথা ভেবে সুষমার বুকের ভেতরে ধরফরানি বেড়ে গেল। আর কতক্ষণে পৌঁছবো? দাঁড়া, এই তো সবে ব্যান্ডেল, এখনও দেরি আছে। তোর কোনো চিন্তা নেই বুঝলি। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন একটা কাজে তোকে লাগিয়েই দেব বলে খৈনি খাওয়া কালো ক্ষয়ে যাওয়া দাঁত বের করে হাসতে লাগলো পলাশ। চুনি বরাবর বিশ্বাস করে এসেছে পলাশকে। এতক্ষণে তার মনে নানা স্বপ্ন রঙিন জাল বুনতে শুরু করেছে। পলাশ তাকে বলেছে তার চেনা একজন খুব ভালো ডিজাইনার আছে। তার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে। তাদের সেলাই করা ডিজাইনার শাড়ি ড্রেস বড় বড় জায়গায় যায়, আবার নাকি বিদেশেও যায়। চুনিকেও সেখানে কাজে লাগিয়ে দিবে। অনেক টাকা বেতন। চুনিকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ঘুগনি, গরম ঘুগনি। চুনির দিকে তাকিয়ে, কি বোন নেবে নাকি? চুনি দেখে বড় হাঁড়িটা নামিয়ে রাখলো পকেটে। লোকটা সেই হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তা দেখে চুনির পেটের খিদে আরও বেড়ে গেল। সেই ভোর থেকে খুব সাবধানে আত্মগোপন করে বেরিয়ে এসেছে। পলাশের হাত ধরে সে এত দূর চলে তো এলো, কিন্তু ভেতরে এক ভয় মিশ্রিত উত্তেজনা চলছে। চুনি হাঁড়িটার দিকে তাকিয়ে ভাবছিল। এমন সময় পলাশ বলে ওঠে, দেন তো দাদা 2 প্লেট ঘুগনি দেন, সে কোন ভোরে বেরিয়েছি। এমন সময় ট্রেন দেখা যাচ্ছে দূর থেকে। ওরা তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ল ট্রেনে। আপনি কি নিশ্চিত চুনি পলাশের সাথেই চলে গেছে? নিশ্চিত না হলেও একথা জোর দিয়ে বলতে পারি, পলাশের খোঁজ পেলে আপনারা চুনির খোঁজও পাবেন। পলাশ নিশ্চয়ই জানে চুনি কোথায়। সুষমা পুলিশের কাছে এসে কথাগুলো বলছিল। আমাকে চুনি বলেছিল পলাশের কথা। পলাশ নাকি ওকে কোনো বড় ডিজাইনারের আন্ডারে কাজের কথা বলেছিল, কিন্তু আমার পলাশকে সঠিক মানুষ বলে মনে হতো না। কেন সঠিক মানুষ বলে মনে হতো না? আপনি কি পলাশকে চেনেন ব্যক্তিগতভাবে? পুলিশ জিজ্ঞেস করলো সুষমাকে। কারণ পলাশের আচরণ আমার সন্দেহজনক লাগতো। প্রশ্নের ঠিকঠাক উত্তর পাওয়া যেত না ওর কাছ থেকে। চুনি একবার ওর সাথে আলাপ করে দিয়েছিল, 2-1বার রাস্তায় দেখাও হয়েছিল, আর চুনি আমাকে সজ্ঞানে বলেনি। কথায় কথায় ওর মুখ দিয়ে বেরিয়ে গেছিল একদিন,
ওর বাড়িতে পলাশের কথা জানি কি না বলতে পারবো না। আর তাছাড়া ওদের দুজনের মধ্যে একটা অন্য সম্পর্ক তৈরি হয়েছিল। পুলিশকে কথাগুলো বলল সুষমা। আচ্ছা, আপনি আসতে পারেন, আপনার কথা আমরা নোটে রাখলাম। পলাশের সম্বন্ধে খোঁজ খবর লাগাচ্ছি আমরা। থানা থেকে বেরিয়ে সুষমার নিজেকে এবার অনেকটা হালকা মনে হলো। এবার পুলিশের কাজ করবে, এই কথাটা বেশ কদিন ধরেই তার মনে খচখচ করে বিঁধছিল। তাই আজ সে কাজের অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। এখন মেয়েটা ভালোই ফিরে আসুক। সেলাই শেখাতে শেখাতে সুষমা নিজেও যে মেয়েগুলোর ভালো মন্দ মিশে গেছে, তারও কিছু কর্তব্যের মধ্যে পড়ে বই কি। একটার পর একটা স্টেশন পেরিয়ে ট্রেন থামলো মোহনপুরে। চুনি এগিয়ে চলল তার অজানা ভবিষ্যতের দিকে। কামরার দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটা লোক সমানে চুনিকে পরখ করে যাচ্ছে। চুনি নজর কাটছে, একটা অসুস্থ হচ্ছে ভেতরে। এমন সময় পলাশ বলে উঠল, চল উঠ, আমরা নামবো এবার। পলাশের পেছন পেছন চুনি এসে দাঁড়ালো দরজার কাছে। এবার চুনি লোকটার খুব কাছে এসে দাঁড়ালো। চাপা রঙের মধ্যে গরনের গাট্টা গোট্টা লোকটা ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ভারী অদ্ভুত তো, মানুষ এত বেপরোয়া কী করে হতে পারে। স্টেশন চলে আসতে ট্রেন থেকে নেমে চুনি হাঁপ ছেড়ে বাঁচল যেন। পলাশের প্রতি ভালোবাসায় ও নতুন কাজ পাবার আনন্দে মন্ত্রমুগ্ধের মতো সে পলাশের সাথে সাথে চলল। মনে মনে সে অনেক কিছু কল্পনা করে ফেলেছে এক ছোট্ট সংসারের, যা ওর আর পলাশের। একটা একতলা বাড়ির সামনে এসে পলাশ ভানুর নাম ধরে ডাক দে। চুনি জিজ্ঞেস করে, ভানুকে? পলাশ জানায়, আজ থেকে আমরা এখানেই থাকবো। এটা আমার বন্ধু ভানুর পুরনো বাড়ি, আমাদের থাকতে দিয়েছে। চুনি অবাক হয়ে যায়, তোমার এত দূর দেশেও চেনা পরিচিত আছে? পলাশ মুচকি হাসে, বলে, তা আমার কাজটাও তো পুরো দেশ জুড়ে। চুনি আরও অবাক হয়ে তাকায় পলাশের দিকে। কী এমন কাজ করো তুমি যা পুরো দেশ জুড়ে করতে হয়? বলে তো ছেলে কাপড়। কথা শেষ হওয়ার আগে ভানু বেরিয়ে আসে। আরে এসে গেছিস, আয় আয়, খবর সব ভালো তো? আর চোখে একবার দেখে নেয় চুনিকে ভানু। তাকানোটা ভারী অদ্ভুত লাগলো চুনির। পলাশ ভানুকে একটু আড়ালে সরিয়ে নিয়ে কি যেন কথা বলতে লাগলো। চুনির খুব অদ্ভুত লাগলো পলাশের এই ব্যবহারটা। কয়েক মিনিট পরে এসে পলাশ চুনিকে বাড়ির ভেতর নিয়ে গেল। ভানু চলে যেতেই চুনি ঝুঁটিতে পলাশের সামনে এসে বলল, আড়ালে কি এমন কথা ছিল যা আমার সামনে হতো না? আর তোমার বন্ধুর সাথে তো আমার আলাপ করালে না, কেমন বন্ধু তোমার? পলাশ জবাব দেয়নি ওর কথার। এভাবে কেটে যায় মাস তিনেক। স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলো চুনি আর পলাশ। চুনি ঘর থেকে তেমন বেরোয় না। পলাশের কড়া মানা আছে। খবর আছে চুনির নামে মিসিং ডায়েরি আছে, কেউ দেখে ফেললেই চিনে ফেলবে, তাহলে বিপদ। কিন্তু শুধু তো পলাশের সাথে সংসার করার স্বপ্ন নয়, ওর তো আরও একটা স্বপ্ন ছিল, যার জন্য ও এক অনিশ্চিত জীবনে পাড়ি দিয়েছে পলাশের হাত ধরে। পলাশকে জিজ্ঞাসা করলে এরকম এড়িয়ে যায়, শুধু বলে, দাঁড়া, মালিক নেই, আসুক। অতই সহজ, তোর মতো কতজন হত্যে দিয়ে পড়ে আছে তার কাছে। সত্যি তো, চারিদিকে যা প্রতিযোগিতা। সেলাই দিদিমণিই তো বলতো, ভালো করে কাজ শেখো, এইসব কাজের চাহিদা যেমন, প্রতিযোগিতাও তেমন। হঠাৎ করেই চুনি তার মার জন্য, সেলাই দিদিমণির জন্য মনটা চঞ্চল হয়ে উঠল। কতদিন দেখি না মাকে। মার অবস্থা সেও ভাবতে পারছে না। মাকে কত করে বুঝিয়েছিল এই কাজের জন্য, কিন্তু মা কিছুতেই ওকে ছাড়তে চাইছিল না এত দূরে। তাই তো ওকে বাধ্য হয়ে এই রাস্তা নিতে হলো। অবশ্য মাকে সে জানায়নি পলাশের ব্যাপারে কিছু। ইদানিং পলাশকে কেমন যেন লাগে চুনির, যেন পলাশ তার কাছে ধরা দিয়েও ধরা দেয় না। কোথায় যায়, কেন যায়, কাদের কাদের সাথে কথা বলে, কি বলে, সবই যেন চুনির কাছে অন্ধকার রাখতে চায়। হয়তো চুনিকে অন্ধকারে রাখতে চায়। মাঝে মাঝে চুনির দম বন্ধ হয়ে আসে, মনটা ছটফট করে ওঠে। এমন সময় পলাশ এসে চুনিকে বলে তৈরি হয়ে থাকতে, মালিক এসেছে। আজ সন্ধেবেলা চুনিকে নিয়ে যাবে তার কাছে। এই বদ্ধ পরিবেশে
চুনি যেন হঠাৎ কালো দেখতে পায়। চুনি যাওয়ার পর থেকে সুষমার জীবনটা বেশ কঠিন হয়ে গেছে। যবে থেকে বাড়িতে জেনেছে ও নিজে যেচে থানায় গেছিল, তবে থেকে উঠতে বসতে গঞ্জনা জুটছে। এত কিছু উপেক্ষা করেও সুষমা নিজের সেলাই শেখানোর কাজ চালিয়ে যাচ্ছে। এমন সময় সুষমার শাশুড়ি মা এসে বেশ কড়া সুরে ডাকলেন সুষমাকে। এত কিছুর পরেও তুমি শুধরাবে না কেন মা? আমার জন্য কি অসুবিধা হচ্ছে? বাড়ির সম্মানটা থানা পর্যন্ত নিয়ে গিয়ে বলছো কোনো অসুবিধা হয়েছে কিনা? মা, আমাদের বাড়ির সম্মান নিশ্চয়ই এত ঠুনকো নয় যে থানাতে গেলে তা নষ্ট হয়ে যাবে। আর আমি এতগুলো মেয়েদের স্বনির্ভর হতে সাহায্য করছি মাত্র। এতে মুখের কথা বলতে না দিয়ে শাশুড়ি মা কটাক্ষ করে উঠলেন, তা কেমন স্বনির্ভর করছো তার নমুনা তো দেখতেই পারছি। স্বনির্ভর করতে গিয়ে তো এই বাড়িকে শুদ্ধ তাদের সাথে জড়িয়ে দিচ্ছ। আমি বলে দিলাম আজকের পর থেকে এই বাড়িতে থেকে তোমার এইসব সমাজসেবা চলবে না। এই বলেই কোনো জবাবের অপেক্ষা না করেই তিনি চলে গেলেন। সুষমা মাথায় হাত দিয়ে বসলো চেয়ারে। সব মেয়েরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে একটা মেয়ে বলে উঠল, দিদি, আজ তবে আমরা আসি। মাথা না তুলে সুষমা বলল, বস তোরা, যেমন চলছে তেমনই কাজ চলবে এখানে, আমি দেখছি। সুষমা নিজের জায়গা থেকে সরবে না, ঠিক করেই রেখেছে। কিন্তু মুশকিল হলো সুষমা এর মাঝে একবার থানায় গেছিল কিছু সুরাহা হয়েছে কিনা জানতে। সেখানে গিয়ে শুনে পলাশ এখানকার ছেলে নয়, আর আসল নামও না। চেনা জানা মানুষ ও সম্বন্ধে তেমন কিছু তথ্য দিতে পারেনি যা কাজে লাগতে পারে। খুব ধূর্ত ছেলে। বিকেলে বেশ সুন্দর করে সেজে রেডি হয়ে চুনি বের হলো পলাশের সাথে। মনের ভেতর এক দুরু দুরু ভাব। একটা অটো ভাড়া করে বেশ কিছুটা আসার পর এক শুনশান মাঠের ধারে নামলো তারা। তখন বিকেল আর সন্ধিক্ষণ চলছে। পলাশ বলল, ওই মাঠের ধার দিয়ে রাস্তা দিয়ে কিছুটা যেতে হবে। চুনিও বলল পলাশের পেছন পেছন। হঠাৎ চুনির খেয়াল হলো, আরে যার কাছে কাজ করবে তার নাম তো জানা হয়নি। চুনি পলাশকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে মাথায় এক জোরে আঘাত হলো। আকস্মিক আঘাতে চুনি ধপ করে রাস্তায় পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখলো এক অন্ধকার ঘরে এক তক্তাপোষে শুয়ে আছে। ধীরে ধীরে চারদিকটা একবার দেখলো। কি ব্যাপার হলো তার সাথে সে বুঝে উঠতে না পেরে উঠতে গেল। এমন সময় কি যেন তাকে টান মেরে শুয়ে দিল। বুঝতে পারলো ওর হাত পা দুটো তক্তপোষের সাথে বাঁধা। ভয় পেয়ে কেঁদে উঠল চুনি, চিৎকার করে উঠল। এমন খুট করে একটা আওয়াজ হলো, ঘরে কেউ ঢুকলো মনে হয়। চুনি মুখ চেপে আওয়াজ বোঝার চেষ্টা করছে। পায়ের আওয়াজটা তার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। চুনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে? আর তখনই মাথার উপর জোরালো লাইটটা জ্বলে উঠল। চোখ ধাঁধিয়ে গেল চুনির। চোখ খুলে দেখে তিনজন লোক তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কেমন অশ্লীল ভাব সেই দৃষ্টিতে। চুনির অস্বস্তি করতে লাগলো। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কে? আমাকে কেন এভাবে আটকে রেখেছো? কি চাও তোমরা? পলাশ কোথায়? লোকগুলো এবার হেসে উঠল। চুনি আরও ভয় পেয়ে গেল। হাত পাগুলো জোর করে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু যা শক্ত করে বাঁধা। বড্ড অসহায় লাগছে চুনির নিজেকে। কান্না পাচ্ছে তার। এমন সময় একটা লোক মুখটা চুনির মুখের কাছে এনে হিস হিস করে বলে উঠল, আজ থেকে তুই আমাদের অমানত। বলেই তিনজন হেসে উঠল অট্টহাস্যে। চুনি কিছু বলতে যাবে তার আগে তাদের মধ্যে একজন জোর করে তার হাতে ইঞ্জেকশন ঢুকিয়ে দিল। ব্যথায় কোকিয়ে উঠল চুনি। তারপর আস্তে আস্তে কেমন যেন ঝিম ধরে এলো মাথাটা, একটা ঘোর লাগা। তারপর আর কোনো হুঁশ নেই চুনির। আজকের গল্পটি এখানেই শেষ করছি। নমস্কার।